আসসালামু আলাইকুম। আজ ৩১ আগস্ট ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। আমাদের আজকের আয়োজনে যা রয়েছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ নেতাকর্মীরা। অনেকে বিভিন্ন সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও ভয়াবহ বেকায়দায় পড়ে গেছেন একাধিক এমপি মন্ত্রী। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের দুজনকে গ্রেফতার করে। এদিকে ধরা পড়ার পূর্বে কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমান এফ রহমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান নিজেই। এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেছেন, শেভ করার পর সালমান এফ রহমান নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। অপরদিকে কোস্টগার্ডের সদস্যরাও সালমান এফ রহমানকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। কোস্টগার্ডের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক সালমান এফ রহমানকে চিনিয়ে দেন। শনিবার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে থাকা সালমান এফ রহমান এবং আনিসুল হকের কাছ থেকে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর রাজধানী সহ চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান। জুট মিলে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে সালমান এফ রহমান নিজের মুখ ভর্তি দাড়ি নিজেই কেটে ফেলেন। বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেশ ছাড়ার উপায় বলে দেন জুট মিলে অবস্থান করার সময়। সে কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। পরবর্তী সময়ে রাজধানীর ৩০০ ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ইঞ্জিন চালিত ট্রলারে চড়েন সালমান এফ রহমান। অপরদিকে সঙ্গী হিসেবে ডেকে নেন বিপদে পড়া ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। প্রয়োজনীয় সামগ্রী হিসেবে সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা। ভোলার উদ্দেশ্যে নৌযানটি যাত্রা শুরু করে। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার, ভারত। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে ৭ দিন ভেসেছিলেন। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেং ফিরে আসেন ভোলা এলাকায়। নতুন করে পরিকল্পনার সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন তারা। পরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ নৌপথে ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই তিনি ভারতে পালিয়ে যান। ৩ সপ্তাহেরও বেশি হয়ে গেল। চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার আপাতত হাসিনা এবং তার বোনের থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ অবস্থায় কূটনৈতিক উভয় সংকটে পড়েছে মোদী সরকার। মূলত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বেকায়দায় ফেলেছেন। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে। অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরও লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্ন শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে। এমন হাইপোথিসিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই। বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে, তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিকদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যর্পণ এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমান ভিত্তিক।
শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী কমপক্ষে ১০০ ফৌজদারি মামলার মুখোমুখি। টেলিফোনের টেলিগ্রাফে এই প্রতিনিধিকে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন তাকে ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত। মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন। বর্ষিয়ান এই রাজনীতিক আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে নেই, কিন্তু হাসিনাকে ফেরত আনার দাবি জানিয়েছি। তিনি যেসব অপরাধ করেছেন তার সবটার বিচার করতে হবে বাংলাদেশে। আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তী সরকার। মির্জা ফখরুল ইসলামের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেছে, হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না অন্য কোনো দেশে যাবেন, এ নিয়ে জল্পনার মধ্যে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। এ বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভেতরের একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন। এ বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিঞ্চাপিন হিসেবে দেখেছেন অনেকে। ওই সূত্রটি বলছে, বিএনপি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলছে, কিন্তু তারা সরকারে নেই। তাকে ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি। তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে, কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত ৩ সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রেই যথেষ্ট পরিবর্তন হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে বিচারক, সিনিয়র সরকারি কর্মকর্তা ও শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। এতে মূলত ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রেখেছে। প্রফেসর ডক্টর ইউনূস যখন একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত রয়েছে। অনেক সাংবাদিক, নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের মামলার জালে জড়ানো হচ্ছে। এটা সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে। হত্যা মামলায় অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে তরুণ নেতারা ও ইসলামপন্থীরা। বাংলাদেশে আর কোনো মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই। কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে। এতে প্রশ্ন উঠেছে যে এই দুই দেশ নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা। বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি 1 মাস আগেও জনগণ সমর্থন দিয়েছিলেন, কিন্তু এখন তাদের বাড়াবাড়ি জনগণ ভালোভাবে নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, এসব নেতারা অভিজ্ঞ বা বিশেষজ্ঞ নয়। এটাই অনিশ্চয়তা সৃষ্টি করছে। এজন্যই আমরা দ্রুত একটি নির্বাচন দাবি করছি, যাতে নির্বাচিত সরকার দেশ চালাতে পারে এবং তাদের জবাবদিহিতা থাকে। ভারতের এস্টাবলিশমেন্টের একটি সূত্র বলছে, বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উদ্গ্রীব নয়াদিল্লি, কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই। এটা অনিশ্চয়তার ফলে সৃষ্টি হয়েছে। এর একটি উদাহরণ হলো, পূর্বাঞ্চলীয় সীমান্তের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ ভিসা সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই প্রতিনিধিকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের জনগণের যোগাযোগ চাই। আমরা বিশ্বাস করি এই সম্পর্ক গড়ে উঠতে হবে সমতা ও পারস্পরিক বিশ্বাসের নীতির ওপর। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে কি বাংলাদেশের জনগণের সংবেদনশীলতায় আঘাত করছে না? ভারতীয় অনেক সূত্র বলছেন তারা বিষয়টি বোঝেন, তবে তাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর বিষয়ে মত নেই। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হলো শেখ হাসিনার স্বেচ্ছায় কোনো দেশে চলে যাওয়া, কিন্তু অদূর ভবিষ্যতে তা সম্ভব বলে মনে হচ্ছে না। নয়াদিল্লির একটি সূত্র বলছে, তার ব্রিটেন যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার সম্ভাব্য ব্রিটেন যাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিবের কাছে উত্থাপন করেছিলেন বাংলাদেশ হাইকমিশন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু খোঁজ খবর নিয়েছে। এই বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবিধানে সংশোধন কোনো কাজে আসবে না। যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। শনিবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই, কারণ সংবিধানের 7 অনুচ্ছেদে ক ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করারও কোনো উপায় নেই। তিনি আরও বলেন, সহনশীলভাবে মতপ্রকাশ এবং মতপ্রকাশে সংখ্যালঘুর নিশ্চয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র। আমাদের সেই গণতন্ত্র
পুনর্গঠন করতে হবে। তাই সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম বলেন, জনগণের বৃহত্তর অংশ কি চাচ্ছে সেটা গুরুত্ব দিতে হবে। যে ত্যাগের মাধ্যমে বর্তমান দেশ অর্জন, সংবিধানে তার প্রতিফলন থাকতে হবে। ৭১-এর আকাঙ্ক্ষা বাদ দেওয়া হলে সংবিধান পুনর্লিখন আত্মঘাতী হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর হাসান বলেন, মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই, এতে অনেক বিতর্ক এড়ানো যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বোরহান উদ্দিন খান বলেন, সংবিধানের ৮ম সংশোধনের সময় আমরা ভুল করেছি, সংবিধান পুনর্লিখন চাইলেই করা যায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিন। বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। শনিবার বেলা ১৫:১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। মির্জা ফখরুল বলেন, নতুন যে সরকার সেটি মাত্র ২০ থেকে ২২ দিন হলো। আমরা তাদের সময় দিতে চাই। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে। নতুন সরকারকে সময় দিতে হবে। তিনি আরো বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দর্শক, এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে আমরা এরকম মানুষও দেখেছি প্রতিনিয়ত ভুল করছে কিন্তু কখনোই দুঃখ প্রকাশ করবে না, সরি বলবে না। অথচ সামান্য একটা সরি বড় ধরনের বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে, বড় ধরনের ঝামেলা বা সম্পর্ক নষ্টের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এই সরিটাই অনেকে বলতে পারি না। মনে করি সরি বললে আমার ব্যক্তিত্ব শেষ হয়ে যাবে, আমার অবস্থান নষ্ট হবে, মানে আমি একদম নিচে বা খাদে পড়ে যাব। এটা একদম ভুল ধারণা। এই ধরনের আচরণ একগুঁয়েমিতা করবেন না। ভুল হয়ে গেলে উপলব্ধি করুন, সরি বলুন। দেখবেন আপনার মনের মধ্যে যেমন প্রশান্তি অনুভব করছেন, ঠিক একইভাবে যাকে সরি বললেন তিনিও আপনার বন্ধু হয়ে যাবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেন ও অন্যতম পরাশক্তি রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে যেন তুরস্কের ভাগ্য লেখা হচ্ছে। এ যুদ্ধ নিয়ে বিশ্বের প্রভাবশালী দেশগুলো প্রকাশ্যে ২ ভাগ হয়ে গেলেও ২ নৌকায় পা দিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সবশেষ রুশ জ্বালানি রপ্তানি থেকেও বিপুল সুবিধা পেতে যাচ্ছে তুরস্ক। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, গ্যাস রপ্তানি নিয়ে ইউরোপিয়ান ভোক্তাদের সতর্ক করেছে রাশিয়া। বলা হচ্ছে, ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে গ্যাস ট্রানজিট চুক্তি নবায়ন করতে না পারে তবে ইউরোপীয় ভোক্তাদের চড়া মূল্যে গ্যাস কিনতে হবে। রাশিয়া ইউক্রেনের এই চুক্তি চলতি বছরের শেষ দিন সমাপ্ত হবে। এদিকে চলমান যুদ্ধের মধ্যে গ্যাস ট্রানজিট চুক্তি নবায়ন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইউক্রেন। এমনটা হলে রুশ গ্যাস রপ্তানির অন্যতম ট্রানজিট হয়ে উঠতে পারে তুরস্ক, এমনটা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। বুধবার নিয়মিত সম্মেলনে পেসকোভ জানান, যদি ইউক্রেন চুক্তি বাড়াতে সম্মত না হয় তবে তুরস্কে একটি গ্যাস হাব তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে এ সংক্রান্ত কার্যক্রম অগ্রগতির দিকে আছে বলেও জানান তিনি। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনী ঢুকে পড়ায় হুমকির মুখে পড়েছে রুশ গ্যাস ট্রানজিট। সেখানে গ্যাস ট্রানজিট পয়েন্ট সুটজা অবস্থিত। ফলে হামলায় ক্ষতিগ্রস্ত হলে ইউরোপে গ্যাস রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। পেসকোভ জানান, ইউক্রেন যদি নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেয় তবে তা ইউরোপীয় ভোক্তাদের জন্য চরম খারাপ খবর ডেকে আনবে। কারণ অন্য বিক্রেতাদের কাছ থেকে জ্বালানি ক্রয়ের জন্য তাদের প্রচুর অর্থ খরচ করতে হবে। এমনকি মার্কিন এলএনজি কিনতে চাইলেও তারা সস্তায় তা পাবে না। ২০২২ সালে ইউরোপের হারিয়ে যাওয়া ভোক্তাদের ফিরিয়ে পেতে তুরস্কে একটি গ্যাস হাব প্রস্তাবনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। দীর্ঘদিন ধরে আঙ্কারাও চাইছিল জ্বালানি খাতের অন্যতম বিনিময়কারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এ বিষয়ে এখনও রুশ ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা যায়। তারা বর্তমানে এ প্রকল্পের রোডম্যাপ নিয়ে কাজ করছেন।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।